দূর করার জন্য আমরা ক্ষার ব্যবহার করি। ক্ষার ব্যবহার করলে তখন কি হয়, ক্ষার অ্যাসিডটাকে প্রশমিত করে দেয়। আমাদের এই চ্যাপ্টারটা মনে হয় একটু বুঝতে কষ্ট হচ্ছে বা একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, সমস্যা নেই, আমি কিছু সৃজনশীল কোশ্চেনের পর প্র্যাকটিস করাবো, তখন ইজি হয়ে যাবে আরো আশা করি। আচ্ছা, তারপরে হচ্ছে মাটির অ্যাসিডিটি দূর করার জন্য আমরা জানি মাটির পিএইচ যদি 3-এর চাইতে কমে যায়, মাটির পিএইচ যদি 3-এর চাইতে কমে যায় তখন মাটিটা অনুর্বর হয়ে যায়, অর্থাৎ ওই মাটিতে তখন ভালোভাবে ফসল ফলানো যায় না। তখন এই মাটির পিএইচটা একটু বাড়াইতে হয়, অর্থাৎ মাটির অ্যাসিডিটি দূর করতে হয় উর্বরতা ফিরিয়ে আনার জন্য। তাহলে এই কাজ করার জন্য আমরা যেটা করি তখন এটার মধ্যে ক্ষারক ব্যবহার করি। ক্ষারক ব্যবহার করলে মাটির উর্বরতা ফিরে আসে আর কি। এখন ক্ষারক হিসাবে কি ব্যবহার করি? ক্ষারক হিসাবে সরাসরি চুন ব্যবহার করা হয়। চুন অবজেক্টিভ আসতে পারে, চুনের সংকেত কে, যে দেখো ক্যালসিয়াম অক্সাইড কে বলা হয় চুন, ক্যালসিয়াম অক্সাইড, এটার উচ্চারণটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে চুন। ক্যালসিয়াম অক্সাইডের পরে আরেকটা আছে হচ্ছে মিল্ক অফ লাইম। মিল্ক অফ লাইম, মিল্ক অফ লাইমটা কি? মিল্ক অফ লাইমটা হচ্ছে চুনের পানি। চুনের যে পানি আছে সেটাকে বলা হয় মিল্ক অফ লাইম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ তুমি বাজার থেকে যে শুকনা চুনটা কিনে নিয়ে আসো, এই শুকনা চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর শুকনা চুন কিনে এনে এটার মধ্যে পানি দিয়ে দিলে যেটা হয় এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর যদি চুনা পাথর আনো, চুনা পাথর তোমরা জাফলং গেলে অন্যান্য জায়গায় চুনা পাথর দেখো, চুনা পাথরের সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 3টা সংকেত তোমরা মুখস্থ করবা। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, মিল্ক অফ লাইম বা হচ্ছে পানিযুক্ত চুন যেটা, এটার সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর যদি চুনা পাথর বলা হয়, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমার সাথে সাথে তোমরা আবার একটু বলো। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যদি বলা হয় শুধু চুন তাহলে সেটা হবে ক্যালসিয়াম অক্সাইড। যদি বলা হয় মিল্ক অফ লাইম অথবা পানিযুক্ত চুন, পানি মিশ্রিত চুন, সেটা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর যদি বলা হয় চুনা পাথর সেটা হবে ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তাহলে মাটির অ্যাসিডিটি দূর করতে ক্ষার ব্যবহার করা হয়। ক্ষার হিসেবে কি ব্যবহার করা হয়? 3টা জিনিস, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, মিল্ক অফ লাইম ব্যবহার করা হয় এবং চুনা পাথর ব্যবহার করা হয়। ওকে, এরপরে আসো বাসা বাড়িতে পরিষ্কারক হিসেবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। যেমন ধরো হচ্ছে বাসা বাড়ির হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা জমে থাকে না, এই ময়লা যদি দূর করতে চাও তখন এই ময়লা দূর করার জন্য, যেমন হচ্ছে ধরো ওই কি বলে গ্রিজ জাতীয় ময়লা যেগুলি থাকে, মনে করো রান্নাঘরে অনেক ধরনের ময়লা হয়ে যায়, তেল 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 সে তেল তেলে ভাব, এইগুলি দূর করার জন্য এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দেয়া লাগে। তারপরে আবার তোমরা যে দাঁত ব্রাশ করো, এই দাঁত ব্রাশ করার মধ্যে যে উপাদানটা থাকে এই উপাদানটার হচ্ছে এক ধরনের ক্ষার। দাঁত ব্রাশ করার যে উপাদান থাকে এটাও কি ক্ষারীয়। কারণ কি ক্ষারীয় কেন? কারণ আমাদের মুখের যে লালা আছে, লালাটার পিএইচ থাকে 7-এর চেয়ে কম, এটা অ্যাসিড। এই অ্যাসিডটা আবার আস্তে আস্তে দাঁতের ক্ষতি করে ফেলে। অর্থাৎ তুমি খাবার দাবার যখন খাওয়া দাওয়া করলা, খাওয়া দাওয়া করার ফলে তোমার মুখের মধ্যে একটা অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডটা কি করে তোমার দাঁতকে খেয়ে ফেলে, তোমার দাঁতের একটা ক্ষতি করার সম্ভাবনা থাকে। কিন্তু যখন তুমি এখানে একটু ক্ষার দিয়ে দিবা, অর্থাৎ একটা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে ফেলবা, তখন ক্ষার ওই অ্যাসিডটাকে ওইখান থেকে সরায় ফেলে, সরায় ওই জায়গাটাকে নিউট্রাল করে ফেলে, নিরপেক্ষ করে ফেলে, তখন আর দাঁতের কোনো ক্ষতি হয় না। তাহলে টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে তেমনি পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্ট অ্যাসিডকেও নিষ্ক্রিয় করে ফেলে, ফলে দাঁতের ক্ষয় হয় না। এরপরে আসা হচ্ছে থালা বাসন পরিষ্কার করার জন্য। তোমরা থালা বাসন পরিষ্কার করো কি দিয়ে? সাবান দিয়ে। এই সাবানটার মধ্যেও থাকে ক্ষার, ক্ষারক, ক্ষার অথবা ক্ষারক। আমরা যে সাবান ব্যবহার করি থালা বাসন ধোয়ার জন্য বা কাপড় চোপড় ধোয়ার জন্য, এটা হচ্ছে এক ধরনের ক্ষারক। ঠিক আছে, আচ্ছা। একইভাবে শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি বা তেল থেকে। তাহলে খেয়াল করো, কাপড় চোপড় কাচার সাবান ব্যবহার করি, তাও তৈরি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি বা তেল থেকে। এখন সাবানের সংকেতটা এখানে দেখাইলাম না তোমাদেরকে, এটা তোমরা আরো পরে দেখবা। সাবান বানানো হয় 2টা জিনিস দিয়ে, যেমন হচ্ছে কাপড় কাচার সাবান যেটা,
এটা তৈরি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটু চর্বি দেয়া হয়। চর্বি আর সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটা বিক্রিয়া করে বানায় হচ্ছে সাবান। কোন সাবান? কাপড় কাচার সাবান। আবার বুঝো ভালো করে, কাপড় কাচার সাবান কিভাবে বানায়? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং চর্বি এই দুটা একসাথে বিক্রিয়া করে বানায় হচ্ছে কাপড় কাচার সাবান। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং চর্বি এই দুটো একসাথে বিক্রিয়া করে বানায় কাপড় কাচার সাবান। আর শেভিং ফোম যেটা বা নরম সাবান বা গোসলের সাবান যেটা মনে করো আমরা যে ভালো সাবান ব্যবহার করি বা বাচ্চাদের গোসলের যে সাবান, শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ও চর্বি থেকে। মানে সাবান বানাইতে গেলে তেল অথবা চর্বি এই জিনিসটা লাগবেই। তেল অথবা চর্বির সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা? এই যে NaOH, এই সংকেতের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। Na হচ্ছে সোডিয়াম, OH হচ্ছে হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তেল দাও, তেলের সংকেত লিখলাম না, তাহলে এটা হবে কাপড় কাচার সাবান। আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে KOH, এটার সাথে যদি তেল দাও তাহলে হবে শেভিং ফোম অথবা নরম সাবান যেটা। আচ্ছা, মুছে দেয়া পাওয়া। এরপর আসে বলছে তোমরা জানো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে আমরা যে অ্যান্টাসিড খাই সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এত কিছু মনে থাকবে তোমাদের? আমাদের গ্যাস্ট্রিক হয় না, গ্যাস্ট্রিক হলে দোকান থেকে আমরা অ্যান্টাসিড কিনে আনি না? এটাও হচ্ছে এক ধরনের ক্ষার। এই ক্ষারের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2 ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামের ক্ষার। তাহলে আমরা যে অ্যান্টাসিড খাই এই অ্যান্টাসিডের মধ্যে দুই ধরনের ক্ষার থাকে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমরা চারটা ক্ষার পড়ছি। এক নাম্বার ক্ষার কোনটা? মনে করো তুমি সাবান বানাবা, কোন সাবান? কাপড় চোপড় ধোয়ার সাবান। কেমনে বানাবা? ক্ষার নিবা, ক্ষার হিসেবে কি নিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে তেল বা চর্বি মিশিয়ে যদি একটা বিক্রিয়া করা হয় তাহলে হয়ে যাবে হচ্ছে কাপড় চোপড় ধোয়ার সাবান। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে তেল বা চর্বি মিশিয়ে যদি সাবান বানানো হয় তাহলে সেটা হয়ে যাবে নরম সাবান অথবা ওই শেভিং ফোম। আর গ্যাস্ট্রিক হলে যে আমরা অ্যান্টাসিড ওষুধ খাই, অ্যান্টাসিড, অ্যান্টাসিড বাসার তারপরে কিনলে ওটার গায়ে লেখা দেখবা, লেখা আছে নিচে। এই অ্যান্টাসিডটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে, আমাদের দৈনন্দিন জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা কি কি? আমাদের দৈনন্দিন জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা কি কি? খুবই সহজ, 4টা নাম্বার পাওয়া যাবে। 1 নম্বরে বলবো আমরা, মৌমাছি অথবা পিঁপড়া যদি আমাদেরকে কামড় দেয় তাহলে সে ওইখানে একটা অ্যাসিড দিয়ে দেয় আমার শরীরে। ওই অ্যাসিডের কারণে ওইখানে ব্যথা করে, জ্বালা পোড়া করে। ওই ব্যথা বা জ্বালা পোড়াটা দূর করার জন্য ওইখানে আমাদের একটু ক্ষার দেয়া লাগে। ক্ষার হিসেবে ওইখানে সাধারণত আমরা একটু চুন দিয়ে দেই। চুন দিয়ে দিলে এই চুন বা ক্ষার ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওটাকে নিষ্ক্রিয় করে ফেলে, ফলে আমাদের জ্বালা পোড়া কমে যায়। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাটির মধ্যে যদি পিএইচ অনেক কমে যায়, মাটির মধ্যে পিএইচ যদি অনেক কমে যায় অর্থাৎ মাটিটা যদি অ্যাসিডিক হয়ে যায়, অম্লীয় হয়ে যায়, তাহলে ওই মাটিতে ফসল ফলে না। এই মাটির অ্যাসিডিক দূর করার জন্য বা মাটির অ্যাসিডিটি দূর করার জন্য ওইখানে হচ্ছে এক ধরনের ক্ষার দিতে হয়। এই ক্ষার হিসাবে আমরা কি দেই? এই ক্ষার হিসেবে আমরা চুন দেই। এখানেও চুন, সরাসরি চুন দিয়ে দেই, শুকনা চুন যেটা, এটা সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অথবা চুন পানির মধ্যে মিশাইয়া দেই, এটাকে বলা হয় মিল্ক অফ লাইম, মানে চুনের দুধ, মিল্ক অফ লাইম। চুনটা চুনের মধ্যে পানি মিশালে দেখতে সাদা, দেখতে কিন্তু অনেক সময় দুধের মতোই দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অথবা আর যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 2টা ক্ষেত্র পেলাম, একটা হচ্ছে পিঁপড়ায় কামড় মারলে, আরেকটা হচ্ছে মাটির উর্বরতা বাড়ানোর জন্য। 3 নম্বরে আরেকটা হচ্ছে বাসা বাড়িতে পরিষ্কার করার জন্য ক্ষার ব্যবহার করা হয়। বাসা বাড়িতে পরিষ্কার করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা ব্যবহার করা হয়। বাসা বাড়িতে পরিষ্কার করার জন্য যে ক্ষার ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 4 নম্বর হচ্ছে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি অথবা টুথ পাউডার যেটা আমরা ব্যবহার করি, এটাও হচ্ছে একটা ক্ষার। এই ক্ষারে কি করে? খাওয়া দাওয়া করলে আমাদের মুখে যে অ্যাসিড
তৈরি হয় বা যে পিএইচ কমের অ্যাসিডটা থাকে, এই ক্ষার দেয়া ওই মুখের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মুখের অ্যাসিডটাকে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় করলে আমাদের দাঁত আর কি হয় না, নষ্ট হয় না, দাঁত ভালো থাকে, দাঁত ক্ষয়প্রাপ্ত হয় না। এরপরে পড়লাম হচ্ছে আমরা সাবান তৈরিতে। সাবান হচ্ছে দুই রকমের সাবান পড়ছি আমরা। একটা হচ্ছে কাপড় চোপড় ধোয়ার সাবান, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তেল এবং চর্বি বিক্রিয়া করে সেটা হবে কাপড় চোপড় ধোয়ার সাবান। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তেল আর চর্বি বিক্রিয়া করে আমরা সাবান বানাই, এটা হবে নরম সাবান, অর্থাৎ গোসলের সাবান অথবা কি শেভিং ফোম এই জাতীয় জিনিস। আর 5 নম্বরে পড়লাম হচ্ছে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা অ্যান্টাসিড খাই যখন, এই অ্যান্টাসিডটাও তৈরি হয় ক্ষার দিয়ে। এই কারণে সাধারণত দুই ধরনের ক্ষার থাকে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এরপরে আসো ক্ষার ও ক্ষারকের ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। একটা ক্ষার বা ক্ষারক যদি তীব্র ক্ষার অথবা ক্ষারক হয় তাহলে সেটা আমাদের ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, আমাদের হাত পা পুড়ে যেতে পারে। যেমন মনে করো একটা চুন, চুন যদি আমরা হাতে নিয়ে নাড়াচাড়া করি তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? চুনে আমাদের হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। চুন যদি আমরা হাতে নিয়ে নাড়াচাড়া করি তাহলে আমাদের চুন দিয়ে কি করতে পারে, হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে এরকম শক্তিশালী, যেমন হচ্ছে সাবান, সাবান বা সার্ফ এক্সেল যেটা মনে করো, এগুলো যদি বেশি হাত দিয়ে ধরাটরাই করো দেখবা হাতের চামড়া একটু একটু করে উঠে যাচ্ছে, অর্থাৎ এগুলি হাত পা ক্ষতি করতে পারে। কাজে এইসব নিয়ে কাজ করবার সময় আমরা সতর্ক থাকতে হবে। বা ল্যাবরেটরিতে যদি আমরা ক্ষার নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে রাবারের মোজা পড়তে হবে হাতে, বা প্লাস্টিক জাতীয় যে মোজাগুলি, পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাপ্রন পড়তে হবে, তাহলে আমাদের রিস্ক থাকবে না। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এখন নতুন টপিক একটা আলোচনা করব, প্রশমন এবং প্রশমনের প্রয়োজনীয়তা। প্রশমন এবং প্রশমনের প্রয়োজনীয়তাটা কি আসলে? আচ্ছা, প্রথমে আমরা একটু বুঝি যে প্রশমন জিনিসটা আসলে কি। প্রশমন, প্রশমন হওয়া বা প্রশমিত হওয়া, এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? প্রশমিত হয়ে যাওয়া মানে হচ্ছে ব্যালেন্স হয়ে যাওয়া, সমান সমান হয়ে যাওয়া, মানে কোনো প্রভাব না থাকা। যেমন মনে করো একজন মানুষের ব্যথা পাইছে একটা জায়গায়, সে একটু ওষুধ খেলো, ওষুধ খাওয়ার পরে বলতেছেন আমার ব্যথাটা প্রশমিত হয়ে গেছে, মানে ব্যথাটা দূর হয়ে গেছে, ব্যথাটা কমে গেছে। প্রশমন মানুষটা হচ্ছে কমে যাওয়া, ব্যালেন্স হয়ে যাওয়া, স্বাভাবিক অবস্থায় থাকা, এটাই হচ্ছে প্রশমন। এখানে অ্যাসিড যে জিনিসটা তার একটা ধর্ম থাকে, তার পিএইচ থাকে 7-এর যে কম, সে অ্যাসিডিক প্রকৃতির হয়, একটু টক টক হয়, তার এক রকম, এটা হচ্ছে তার একটা বিশেষ ধর্ম। সে হচ্ছে নীল লিটমাসকে লাল করে ফেলতে পারে। আবার যদি একটা ক্ষার নেই, ক্ষারের ওই রকম কিছু ধর্ম আছে, যে একটু ঝাঁঝালো হয়। তারপর যেমন চুন, মানে এটাতে একটা সিম্পল উদাহরণ, চুন যেমন, তাহলে তারও আলাদা একটা ধর্ম আছে। এসিডের ধর্মগুলি একরকম, ক্ষারের ধর্মগুলি হচ্ছে এসিডের উল্টা। এখন যদি এসিড আর ক্ষারের একসাথে রেখা দেওয়া হয় তখন কি ঘটনাটা ঘটবে? তখন এসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি হয়ে যাবে। এসিড এবং ক্ষারকে যদি পরস্পর বিক্রিয়া করো, একসাথে রাখো, সেখান থেকে লবণ এবং পানি উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই যে যে লবণ এবং পানি দুটো জিনিস উৎপন্ন হয়ে গেল, লবণের মধ্যে কিন্তু লবণ খাইলে কিন্তু এসিডের মতোও লাগে না, ক্ষারের মতোও লাগে না, লবণ লাগে লবণের মতোই। পানি খাইলেও এসিডের মতো লাগে না, ক্ষারের মতো লাগে না, পানি পানির মতোই লাগে। তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই লবণ এবং পানি এরা হচ্ছে প্রসম পদার্থ, অর্থাৎ এটার মধ্যে এসিডও নাই, ক্ষারও নাই। এরকম এসিড এবং ক্ষার একটা আরেকটাকে নষ্ট করে দেওয়ার যে ব্যাপার, এই নষ্ট করে দেওয়ার ব্যাপারটাকে বলা হয় প্রশমন বা প্রশমন বিক্রিয়া। তারা এগুলো সংজ্ঞা পরে দিয়েছে, প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। উদাহরণটা কি দেখো, আমি পড়ি একটু, হ্যাঁ। পাকস্থলীর অ্যাসিডিটির জন্য পেটের ব্যথা হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক অ্যান্টাসিড খেলে ব্যথা চলে যায় কেন, একটা কোশ্চেন করছে। অর্থাৎ এক ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, গ্যাস্ট্রিকের প্রবলেম হলে কি খায় সে?
বিভিন্ন ধরনের ওষুধ খায়, এর মধ্যে একটা ওষুধ হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড খেলে দেখা যায় গ্যাস্ট্রিকের ব্যথাটা চলে গেছে। এই যে যে অ্যান্টাসিড ওষুধটা খাইলো, অ্যান্টাসিডটা আসলে কি? আমরা একটু আগে বলছিলাম অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কেমনে লেখে? এমজি, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। এমজি এটার নাম কি? ম্যাগনেসিয়াম। আর ও এইচ এটা হচ্ছে হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, মুখস্থ রাখবা। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর হাইড্রোক্সাইডের যোজনী হচ্ছে 1। যখন কোনো একটা সংকেত লেখা হয় তখন একজনের যোজনী আরেকজনের পাশে যায় বসাইতে হয়। তাহলে এই ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, এই দুইটা বসাইতে হবে এই হাইড্রোক্সাইডের পাশে নিচে করে। আর হাইড্রোক্সাইডের যোজনী হচ্ছে 1, এটারে বসাইতে হবে ম্যাগনেসিয়ামের পাশে। 1 বসাইতে হয় না, 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হলে বসাইতে হয়। তাহলে এই যে যে লিখলাম MgOH2, এটার নামই হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরপর আসো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এই যোজনীটা বসবে OH এর নিচে। আর OH এর যোজনী 1, এটা তো এখানে এক হাত লিখতে হবে না। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যাদের মধ্যে এরকম OH দেখবা, OH এরা সবাই ক্ষার। যাদের মধ্যে OH দেখবে এরা সবাই কি? ক্ষার। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে OH আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও একটা ক্ষার। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে OH আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও একটা ক্ষার। তাহলে আমাদের পেটে যখন গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, তখন আমরা এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড খাই অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খাই, অর্থাৎ অ্যান্টাসিড খাই। ওকে, এই অ্যান্টাসিডটা খেলে পেট ব্যথা কেন কমে যায়? কেন কমে যায়, এখানে তারা আবার উত্তর দিচ্ছে। কারণ হলো অ্যাসিডিটির জন্য দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমার পেটে যে গ্যাসের সমস্যা হয়েছে, অ্যাসিডিটি বেড়ে গেছে, এটা কে বাড়াইলো? ওই যে তোমার পেটের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বাড়াইছে। সাধারণত এই সমস্যাটা কখন হয়? আমাদের পেটে কি হয়, কন্টিনিউ একটা অ্যাসিড তৈরি হতে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় তৈরি হতে থাকে। তোমার পেটে একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে, তুমি মনে করো একটু ভাত খাইছো, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডে ওই ভাতটাকে পরিপাক করতেছে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তুমি ভাত খাইলা, ওটা পরিপাক করে ফেললো। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, একটু পানি খাইলা, পানির সাথে ওটা নিউট্রাল হয়ে গেল। এখন তুমি যখন অনেক লম্বা সময় খাও না, সাধারণত সারা রাত ঘুমাইছো, ঘুম থেকে সকালে উঠছো, ওইটা হচ্ছে নাস্তা টাস্তা না করে স্কুলে চলে আসছো, এই যে যে তখন যে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উৎপন্ন হবে, এটা তো কারোর সাথে বিক্রিয়া করতে পারতেছে না, কারণ তোমার পেটের মধ্যে তো কিছু নাই। তখন পেট ব্যথা শুরু হয়ে যায়, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তখন এই ব্যথাটা কমানোর জন্য এখানে একটা অ্যান্টাসিড দিতে হয়। ইভেন মাঝে মাঝে তোমার যখন ঘন ঘন এরকম দেখা যাবে, তোমার পেটের ভিতর খাবার থাকবে না, তুমি যে যখন সকালে না খেয়ে খেয়ে স্কুলে আসবা, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন তোমার কোনো খাবার খুঁজে পাবে না, তখন তোমার পেটকেই খাইয়ে ফেলবে। এই জন্য মানুষের বলে না, গ্যাস্ট্রিক হয়ে যেতে আলসার হয়ে গেছে, যে পাকস্থলীটাকেই সে খাইয়ে ফেলছে, যখন সে খাবার পাইতেছে না পাকস্থলীকে খাইয়ে ফেলতেছে। এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। কাজেই পেটকে কখনো কি করা যাবে না, খালি রাখা যাবে না। রেগুলার খাওয়া দাওয়া করতে হবে, স্কুলে আসার আগে খাওয়া দাওয়া করতে হবে। কিছু না খাইলে অন্তত পক্ষে পানি খেতে হবে, পানি খেয়ে হলেও মানে পেটকে বাঁচায় রাখতে হবে। ওকে, এই অ্যাসিডিটির জন্য দায়ী হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া ঘটে, যার ফলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়ে যায় এবং ব্যথা আর থাকে না। তোমাদের একটা কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করছে, বিজ্ঞান আসলে একটা সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করা দরকার ছিল। তাহলে এই বিক্রিয়াগুলো একটু মনে রাখবা। এই হচ্ছে অ্যাসিড, এই হচ্ছে ক্ষার। অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে লবণ প্লাস পানি। এটা একদম মুখস্থ রাখবো সবসময়, যে অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে সেখান থেকে উৎপন্ন হবে কি? লবণ এবং পানি। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে উৎপন্ন হবে লবণ এবং পানি। স্ক্রিন দেখা যায় না? তাহলে আমিও তোমাদের সাথে আরেকটা নাম্বার থেকে, আমার আইডি থেকে জয়েন করি, তাহলে বুঝতে পারবো দেখা যায় কি না যায়।
আচ্ছা দেখো, অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কি লবণ এবং পানি। দেখা যাচ্ছে তো? আচ্ছা থাকুক, আমার এটা এই পাশে। ওকে, কে দেখা যায় না, দেখা না গেলে হচ্ছে কেটে দিয়ে জয়েন করেন, আমি দেখতেছি স্ক্রিন। ওকে, তাহলে এক লাইনে সংখ্যা মুখস্থ রাখবা, অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড প্লাস ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি। এখন উদাহরণ হিসেবে কি কি দিছে, তোমার পেটের ভিতর তৈরি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটা হচ্ছে একটা অ্যাসিড, যাদের মধ্যে এরকম হাইড্রোজেন থাকবে এরা হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তোমার পেট ব্যথা করতেছে, এটাকে দূর করার জন্য এখানে দিতে হবে একটা ক্ষার, ক্ষার হিসেবে আমরা কি দিব, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, ক্ষার হিসেবে দেব ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ এবং পানি হবে। লবণটা কিভাবে হয় জানো, এই অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন লবণ এবং পানি হয় এই অ্যাসিডের ডান পাশে যেটা আছে Cl, অ্যাসিডের ডান পাশে আছে কি Cl, আর এটা হচ্ছে ক্ষার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারের শুরু থেকে আছে ম্যাগনেসিয়াম, অ্যাসিডের শেষেরটা আর ক্ষারের শুরুরটা, এরা দুটো একসাথে হয়ে যাবে, অর্থাৎ এই ক্লোরিন এই ম্যাগনেসিয়ামের সাথে একটা বন্ধুত্ব করে ফেলবে, বন্ধুত্ব করে হয়ে যাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে রয়ে গেল কে কে, এখান থেকে তো ক্লোরিনটা চলে গেছে, এখানে রয়ে গেছে হাইড্রোজেন, আর ওইখান থেকে তো ম্যাগনেসিয়াম চলে গেছে, রয়ে গেছে OH, হাইড্রোজেন আর OH মিলা হয়ে যায় পানি। আমরা এখন এটাকে সমতা করতে হবে, একটা বিক্রিয়াকে কি করতে হয়, সমতা করতে হয়। সমতা কিভাবে করবো একটু খেয়াল করো, এটা বুঝো একটু ভালো করে সমতাটা। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এখানে কয়টা Cl আছে দেখো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যেটা আছে এখানে Cl কয়টা, একটা না দুইটা, HCl এর মধ্যে Cl কয়টা, একটা, HCl এর মধ্যে Cl হচ্ছে একটা। তোমাদের কিছু জিজ্ঞেস করলে আনসার দিও, হ্যাঁ। আর ডান পাশে যে লিখছি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, MgCl2 এইখানে ক্লোরিন কয়টা, এখানে ক্লোরিন হচ্ছে দুইটা, তাহলে একটার মধ্যে হচ্ছে একটা, পরেরটার মধ্যে হচ্ছে দুইটা, তাহলে যেখানে বেশি আছে ওইটারে কমান যাবে না, যেটা বেশি আছে ওইটাকে কি করা যাবে না, কমানো যাবে না, কিন্তু যেটা কম আছে ওইটাতে বাড়ানো যাবে। আর কমাইলে বাড়াইলে নিচে লেখা যায় না, সামনে লেখা যায়, তখন এই যে HCl আছে না, HCl এর সামনে একটা 2 দিয়ে দিতে হবে, HCl এর সামনে একটা 2 দিতে হবে, তাহলে এখানেও ক্লোরিন এখন দুইটা হয়ে গেল, ওইখানেও আছে দুইটা, এভাবে আমরা সমতা করব। এখন দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ম্যাগনেসিয়াম আছে কয়টা, একটা, আবার বিক্রিয়ার পরে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যেও ম্যাগনেসিয়াম আছে একটা, তাহলে এটা ঠিকঠাক আছে, সমস্যা নাই। কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে OH আছে কয়টা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে OH আছে দুইটা, আর আমাদের এখানে পানি আছে একটা। মনে রাখবা যতটা OH থাকবে ততটাই পানি হইতে হবে, যতটা OH থাকবে ঠিক ততটাই পানি হইতে হবে। যেহেতু দুইটা OH আছে তাহলে এখানে আমাদের দুইটা পানি হইতে হবে, তাহলে পানির সামনে দিয়ে দিব আমরা 2। এইভাবে একটা বিক্রিয়া সমতা করতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এই ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম মিলা হয়ে গেল ম্যাগনেসিয়াম ক্লোরাইড,
আর এই OH-টা OH এর সাথে যুক্ত হয়ে গেল পানি। তারপরেরটা যদি আমরা আসি, পরেরটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। প্রথমটা তো আমরা দেখলাম, তাই না? এটাও দেখলাম। এখন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এখানেও সেম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরে যেটা আছে ক্লোরিন, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের সাথে বন্ধুত্ব করে ফেলবে। তাহলে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন মিলা হয়ে গেল অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। আর থাকে এখানে হাইড্রোজেনের থেকে যায় হাইড্রোজেন, আর হাইড্রোক্সাইডের থেকে যায় OH। তাহলে এই OH আর হাইড্রোজেন মিলা হবে পানি। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ক্লোরিন আছে কয়টা? তিনটা ক্লোরিন হওয়ার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে দিলাম হচ্ছে 3। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে এখানে OH আছে 3টা। আমরা বলছিলাম যতটা OH থাকবে ততটা পানি হবে, এই জন্য পানির সামনে দিলাম হচ্ছে 3। এইগুলো আমাদের বিক্রিয়া। এখন আসা হচ্ছে এরা মাটিতে কিভাবে কাজ করে। ওইটা তো হলো পেটের মধ্যে কিভাবে কাজ করে। পেটের মধ্যে যখন অ্যাসিড বেড়ে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যায়, না খায় থাকতে থাকতে তখন কি হয়? আর আমরা বলছিলাম না একটু আগে যে মাটির মধ্যে চুন দেয়া হয় মাটির উর্বরতা বাড়ানোর জন্য। মাটিতে যখন অ্যাসিড বেড়ে যায় তখন মাটির মধ্যে একটা চুন দিয়ে দেওয়া হয়। চুন দিয়ে কি করা হয়? মাটির উর্বরতা বাড়ানো হয়। তাহলে মাটির মধ্যে সে কিভাবে কাজ করে দেখো, এখানে বলছে আবার চুনের নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ও স্লেক লাইম। স্লেক লাইম মানে কি? মিল্ক অফ লাইম যেটা ছিল, মানে পানিযুক্ত চুন, যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CHO দিয়ে মাটির যে অ্যাসিডিটি দূর করে উর্বরতা বৃদ্ধি করা হয়, সেটিও প্রশমন বিক্রিয়ার মাধ্যমে হয়। কিভাবে? কারণ আমরা জানি ক্ষার এবং অ্যাসিড এরা যদি বিক্রিয়া করে, বিক্রিয়ার পরে কি হয়ে যাবে? লবণ এবং পানি। ওকে, এখন এটা হচ্ছে একটা ক্যালসিয়াম অক্সাইড ক্ষার, আর মাটির মধ্যে হচ্ছে আছে সালফিউরিক অ্যাসিড। আমরা যে মাটিটা নিতেছি, মাটির মধ্যে আছে কি? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? বেশি পরিমাণে। বেশি পরিমাণে সালফিউরিক অ্যাসিড থাকলে ওই মাটির পিএইচটা কমে যাবে। অ্যাসিড বেশি থাকলে পিএইচ কি হবে? কম হবে। তাহলে মাটিতে যখন সালফিউরিক অ্যাসিড আছে তখন ওই জায়গার পিএইচটা কমে গেছে। পিএইচ কমে গেছে মানে ওই মাটিটা অ্যাসিডিক হয়ে গেছে। মাটি যেহেতু অ্যাসিডিক হয়ে গেছে, মাটির উর্বরতাও কমে গেছে। উর্বরতা কমে গেছে মানে ফসল টসল এখন ঠিকভাবে হবে না। তাহলে মাটির উর্বরতা বাড়াইতে হবে। মাটির উর্বরতা বাড়ানোর জন্য এখানে দিতে হবে ক্ষার। ক্ষার হিসেবে কি দিলাম? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড। এরা দুইটা পরস্পর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ এবং পানি। এই ক্যালসিয়াম অক্সাইডের O আর সালফিউরিক অ্যাসিডের H2, এই দুটো একত্রে হয়ে যাবে। H2 আর O মিলে হয়ে যাবে পানি, H2O। H2 আর O মিলে হয়ে যাবে পানি, H2O। আর এই ক্যালসিয়াম অক্সাইডের প্রথমে ছিল ক্যালসিয়াম, আর এই সালফিউরিক অ্যাসিডের পরে ছিল সালফেট, SO4। এই ক্যালসিয়াম আর সালফেট একসাথে হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট। তাহলে বুঝো ভালো করে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে এই দুটো যদি আমরা একসাথে দেই তখন এই ক্যালসিয়াম আর সালফেট এরা বন্ধুত্ব করবে। ক্যালসিয়াম আর সালফেট বন্ধুত্ব করে নাম হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট। আর এই হাইড্রোজেন আর অক্সিজেন বন্ধু করে হয়ে যাবে H2O, পানি। যে কোনো অ্যাসিড এবং ক্ষার যদি একসাথে নাও, সেখান থেকে পানি উৎপন্ন হবেই। এটা তার মেইন কাজ, পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে তার কি কাজ? মেইন কাজ। পরবর্তী হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করো, এইখানেও এই ক্যালসিয়াম আর সালফেট এই দুটো মিলে হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট, আর OH আর H2 মিলে হবে পানি। ওকে,
এরপর আসো, তোমরা ইতিমধ্যেই জেনেছো খাওয়ার পর আমাদের মুখে অ্যাসিড তৈরি হয়, আর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে অ্যাসিডের কারণে দাঁতের ক্ষয়রোধ হয়। এইখানেও কিন্তু এক ধরনের প্রশমন বিক্রিয়া ঘটে, কারণ ওই যে তুমি খাচ্ছ হচ্ছে, খাওয়ার ফলে মুখে হইতেছে অ্যাসিড, আর তুমি যে ব্রাশ করতেছো, ব্রাশ হচ্ছে ক্ষার, এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে মুখের মধ্যে লবণ আর পানি বানায় ফেলতেছে। সামান্য পরিমাণে লবণ পানি হয়তো এই জন্য বুঝো যে তোমরা হচ্ছে ব্রাশ করার পরে যেটা ফেলে দিচ্ছ, কুলি করার আগে ব্রাশ করলে একটা ফেনার মতো হয় যেটা ফেলে দাও, এটা কিন্তু লবণ। তুমি ব্রাশে যে পেস্ট নিতেছো, পেস্ট হচ্ছে ক্ষার, আর তোমার মুখের ভিতর অলরেডি আছে হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিড আর ক্ষার মুখের মধ্যে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে থুতু যেটা হচ্ছে এটা হচ্ছে লবণ। বুঝছো? খাওয়ার পর আমাদের মুখে অ্যাসিড তৈরি হয়, আর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে অ্যাসিডের কারণে তাদের ক্ষয়রোধ হয়। এখানেও কিন্তু এক ধরনের প্রশমন বিক্রিয়া ঘটে। টুথপেস্টের পিএইচ সাধারণত 9 থেকে 11-এর মধ্যে হয়, অর্থাৎ ক্ষারীয় হয়, এবং এতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম হাইড্রোফসফেট জাতীয় পদার্থ থাকে। এগুলো হালকা একটু রিডিং করবা শেষ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের লবণ। দেখি লবণটা আজকে কতটুকু আলোচনা করবো, নাকি একটা সৃজনশীল প্রশ্ন আগে শিখে আসবো, দেখি কি আছে তোমাদের লবণের ব্যবহার। আচ্ছা যাক, আমাদের চ্যাপ্টার শেষের দিকে, যদিও চ্যাপ্টারটা একটু বিরক্তিকর ছিল, কিন্তু আমাদের শেষের দিকে। তো লবণটা পড়ার আগে আমরা একটা সৃজনশীল কোশ্চেন আগে একটু দেখি। তোমরা থাকো, আমি একটা কোশ্চেন রেডি করে রাখতেছি, 2 মিনিট সময় লাগবে একটু, সবাই চ্যাপ্টারটা রিভিশন দিতে থাকো একটু। এটা আমরা কোন চ্যাপ্টার পড়লাম যেন? চ্যাপ্টার নাম্বারটা কত? সপ্তম, ওকে। এক মিনিট, হ্যাঁ, প্রশ্নটা একটু রেডি করতেছে, 1 মিনিট লাগবে, শেষ প্রায়। দেখো, আমরা কটা সৃজনশীল প্রশ্ন দেখি, তারপর আবার আমরা ইয়ে যাব। প্রশ্ন দেখা যাচ্ছে তাই না? দেখো, 1 নম্বর প্রশ্নটা দেখো, যে উনি পোলাও
রোস্ট, বিরিয়ানি, বার্গার পছন্দ করে? দেখো তোমাদের আবার খাইতে মন চায় না যেন, হ্যাঁ? তাহলে উনি কি কি পছন্দ করে? পোলাও, রোস্ট, বিরিয়ানি, বার্গার। কার কার জিব্বায় পানি আসছে বলো দেখি। যাদের জিব্বায় জিব্বায় পানি আসছে তাদের জন্য পার্সেল করে দিব, বলো কার কার জিব্বায় পানি আসছে। তান্নিম আসছে, জুবেল, ওয়ারিশা। প্রথমে কারোরই আসে নাই, যখন বলছি পার্সেল করে দিব তখন সবার চলে আসছে। ঠিক আছে, নেক্সট সিলেট গেলে তোমরা একটা পার্টির আয়োজন করবা, তোমরা স্যারকে খাওয়াবা এগুলি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, অনিক পোলাও পছন্দ করে, রোস্ট পছন্দ করে, বিরিয়ানি পছন্দ করে, বার্গার পছন্দ করে, কিন্তু পিন্টু পছন্দ করে ভাত, মাছ, শাক, সবজি, ফলমূল। তাহলে অনিকের পাকস্থলীর পিএইচ এর মান হচ্ছে 1, আর পিন্টুর পাকস্থলীর পিএইচ এর মান হচ্ছে 2। যে বার্গার টার্গার বেশি খায় তার পাকস্থলীর পিএইচ দেখো কম, 1। 1 মানে বেশি অ্যাসিড, পিএইচ 1 মানে কি বেশি অ্যাসিড। পিএইচ 2 এটাও বেশি অ্যাসিড কিন্তু 1-এর চেয়ে একটু কম। মানে পিএইচ যত কম হবে অ্যাসিড তত বেশি। 1 নাম্বার কোশ্চেন বলছে দুর্বল অ্যাসিড কাকে বলে? আমরা ক্লাসের শুরুতেই পড়ছিলাম দুর্বল অ্যাসিড কোনটা। যেই অ্যাসিডটা পানির মধ্যে পুরোপুরি ভাঙতে পারবে না। তুমি 10টা অ্যাসিড নিছো, 2টা ভাঙছে, 8টা ভাঙে নাই, এরকম যারা, এরা হচ্ছে দুর্বল অ্যাসিড। একটু সুন্দর করে সাজায় বলতে চাই তাহলে দেখো এখানে কি লিখছে। যেসব অ্যাসিড সমূহ পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ সম্পূর্ণ না ভাঙিয়া আংশিকভাবে ভাঙে, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলি হাইড্রোজেন আয়ন তৈরি করে না, অর্থাৎ সবগুলি ভাঙে না। এখানে হাইড্রোজেন লিখছে না, এইচ এর উপর একটা প্লাস দিবা, এটা এরকম না কিন্তু, এটা হচ্ছে এরকম হচ্ছে, এই যে এইচ লিখে এর উপর একটা প্লাস চিহ্ন দিতে হবে। তৈরি করে না, তাদেরকে বলা হয় দুর্বল অ্যাসিড। 1 নাম্বার। তাহলে 1 নাম্বার কোশ্চেন সবাই পারবো আমরা, দুর্বল অ্যাসিড কাকে বলে? এটা পরীক্ষা আসে, খুব বেশি পরিমাণে আসে, আমি পরীক্ষা নিলেও দিব এটা, দুর্বল অ্যাসিড কাকে বলে। যেসব অ্যাসিড সমূহ পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলি হাইড্রোজেন আয়ন তৈরি করে না, তাদেরকে বলে দুর্বল অ্যাসিড। 2 নম্বর কোশ্চেনে বলছে সবল অ্যাসিডের বৈশিষ্ট্য লেখো। সবল অ্যাসিডের বৈশিষ্ট্য লিখো। সবল অ্যাসিড কোনগুলি? সবসময় সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্য হয়ে যায়। সবল অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডটা সম্পূর্ণরূপে পানিজিত বিয়োজিত হয়ে যায়, এরা হচ্ছে সবল অ্যাসিড। তাহলে সবল অ্যাসিডের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। সবল অ্যাসিড যারা, এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এরপরে বাকি যে 2টা জিনিস দিচ্ছে, এই 2টা জিনিস তোমাদের এখন বোঝার দরকার নাই, এইটা তুমি শুধু প্রথমটাই রাখো, বাকি 2টা পরে বুঝাই দেবো। কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা বেশি, জলীয় দ্রবণে বিয়োজন ধ্রুবকের মান বেশি। 2 নাম্বারটা বাদ দাও, 3 নাম্বারটা শিখো। 3 নাম্বারটা বুঝাই দিই এখনই। 3 নাম্বার বলছে জলীয় দ্রবণে বিয়োজন ধ্রুবকের মান বেশি, মানে যে বেশি বিয়োজিত হইতে পারে, বেশি ভাঙা যেতে পারে, তার বিয়োজন ধ্রুবক বেশি হয়। আমরা জানি শক্তিশালী অ্যাসিড গুলো পানির মধ্যে বেশি পরিমাণে ভাঙতে পারে, যেহেতু পানির মধ্যে বেশি পরিমাণে ভাঙতে পারে তার মানে তার বিয়োজন ধ্রুবক বেশি। তাহলে সবল অ্যাসিডের 2টা বৈশিষ্ট্য শিখলাম। 1 নম্বর বলবো সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয়, আর 2 নম্বরে বলবো হচ্ছে জলীয় দ্রবণে এর বিয়োজন ধ্রুবকের মানটা বেশি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে আসো। অনিকের পাকস্থলীর পিএইচ মান স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী ব্যাখ্যা করো।
কণিকের পেটের ভিতরে যে পিএইচ হচ্ছে 1, এটা কি আসলে স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? তোমরা নিজেরাই বলো তো। 1 পিএইচটা তো অনেক কম, মানে বেশি অ্যাসিডিটার মধ্যে। এটা কি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? তোমরা আগে বলো দেখি সবাই। খারাপ। একজন লেখছো খারাপ, বাকি সবার কি ভালো? না বাকিরা বুঝো নাই? না বুঝলে বলো, বুঝাই দেবো, সমস্যা নাই। কণিকের পেটের ভিতরে পিএইচ কত বলে দিছে প্রশ্নে, দেখো তো। এই যে এখানে বলছে কণিকের পাকস্থলীর পিএইচ হচ্ছে 1 আর পিন্টুর পিএইচ হচ্ছে 2। তাহলে কণিকের পাকস্থলীর ভিতরে যে পিএইচটা আছে 1, এই পিএইচটা কি ভালো না খারাপ? এখন বাসায় কিন্তু পড়তে হবে তোমাদের, বাসায় না পড়লে তো বুঝবা না বেশি কিছু। আচ্ছা বুঝো নাই, বুঝাই দিচ্ছি দেখো, কিন্তু বাসায় পড়তে হবে, খেয়াল করো। এই যে তোমাদের বইয়ের 155 পৃষ্ঠা বের করো সবাই। মেন বইয়ের 155 পৃষ্ঠা বের করো, সবাই বের করো সবাই। মেন বইয়ের 155 পৃষ্ঠা বের করে পড়ো, কি আছে দেখো এখানে, পড়ো সবাই। আচ্ছা আমি পড়ি, তোমরা শোনো। তোমরা কি জানো আমাদের ধমনীর রক্তের পিএইচ কত? আমাদের রক্তের পিএইচ কত জানো? আমাদের রক্তের পিএইচ হলো 7.4। রক্তের পিএইচ কত সবাই লেখো। রক্তের পিএইচ কত? 7.4। এটা হচ্ছে সামান্য ক্ষারধর্মী। এটা হচ্ছে সামান্য ক্ষারধর্মী। এটা যদি 0.+-0.4 কম বেশি হয়, এই রক্তের পিএইচটা যদি +-0.4 কম বেশি হয়, তাহলে মারাত্মক ঝুঁকি আছে শরীরে। বুঝো ভালো করে, তোমার থাকার কথা হচ্ছে তোমার পিএইচটা থাকার কথা হচ্ছে 7.4। এইখান থেকে আরো 0.4 বেড়ে গেল, তাহলে কত হলো? 7.8। তোমার রক্তের পিএইচ যদি এই 7.8 হয়ে যায়, অথবা 7.8-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর। তোমার রক্তের পিএইচ যদি 7.8-এর চেয়ে বেশি হয়ে যায়, মারাত্মক ক্ষতিকর। ওখানে প্লাস মাইনাস বলছে, আবার 7.4 থেকে 0.4 বিয়োগ করে দাও, তাহলে হয় 7। তোমার রক্তের পিএইচ যদি 7-এর চেয়ে কমে যায়, তাহলেও মারাত্মক ক্ষতিকর এটা শরীরের জন্য। বুঝো ভালো করে। রক্তের পিএইচ লিখো, খাতায় লিখো সবাই। খাতা নাও সবাই, খাতা নাও। লিখো, রক্তের পিএইচ 7-এর চেয়ে কম হলে, রক্তের পিএইচ 7-এর চেয়ে কম হলে, অথবা 7.8-এর চেয়ে বেশি হলে, রক্তের পিএইচ 7-এর চেয়ে কম হলে অথবা 7.8-এর চেয়ে বেশি হলে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। রক্তের পিএইচ 7-এর চেয়ে কম হলে অথবা 7.8-এর চেয়ে বেশি হলে মারাত্মক ক্ষতি হবার সম্ভাবনা থাকে,
এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ওকে, তাহলে এটা মুখস্থ রাখবো। আমাদের রক্তের পিএইচ কত? 7.4। 2 নম্বরে হচ্ছে আমাদের জিহ্বার লালার পিএইচ কত? 6.6। এই যে দেখাও, বই দেখাও। জিহ্বার লালার পিএইচ 6.6। জিহ্বার লালার পিএইচ 6.6। এরপরে দেখাও, পাকস্থলীতে হজম করার জন্য দরকারি পিএইচ এর মান হলো 2। বই দেখাও, পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান হচ্ছে 2। তাহলে পাকস্থলীতে পিএইচ কত থাকা লাগবে? পাকস্থলীর ভিতরে পিএইচ কত থাকা লাগবে বলো? 2। গুড। এটা যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ। তবে অবাক হওয়ার কিছু নেই, কারণ খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে। এরপরের লাইনটা পড়ো। এই অ্যাসিডের মান 0.5 এর মতো হেরফের হলেই বদ হজম সৃষ্টি হয়। তাহলে বুঝো ভালো করে, কে খেয়াল করো। পেটের ভিতরে অ্যাসিড থাকার কথা হচ্ছে 2 পাকস্থলীতে। এখন 2 থেকে যদি 0.5 কমে যায়, কত হয়? 1.5। যদি পেটের ভিতরে পিএইচ 1.5 হয়, তাহলেই বদ হজম সৃষ্টি হয়ে যাবে। যদি 1 হয় তাহলে কি হবে? তাহলে তো আরো খারাপ হয়ে যাবে অবস্থা। পেটে পিএইচ থাকতে হবে 2। আর যদি কারো পেটে 1 থাকে, তার মানে কি তার অবস্থা খারাপ, পেটের জন্য এটা ভালো না, পেটে বদ হজম সৃষ্টি হয়ে যাবে। এই কথাটা এখানে বলা আছে। পেটের ভিতর পিএইচ থাকার কথা 2 পাকস্থলীতে, তবে এটা যদি হচ্ছে 0.5 এর মতো হেরফের হয়, কম বেশি হয়, তাহলেই সমস্যা হয়ে যাবে। আর প্রস্রাবের পিএইচ হচ্ছে 7। ওকে, মাটির পিএইচ হচ্ছে 4 থেকে 8। এই পিএইচ গুলি মুখস্থ করবা, কার পিএইচ কত। আচ্ছা, তাহলে এরপরে আসো, তাহলে এখন এখানে আসো। এই যে অনিকের পেটের পিএইচ ছিল, পাকস্থলীর পিএইচ এর মান ছিল 1। এটাই বলছে অনিকের পাকস্থলীর পিএইচ এর মান স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী। অনিকের পাকস্থলীর ভিতরে যে পিএইচ 1 আছে, এটাকে স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? এখন সবাই বলো দেখি। হুম। আর সুইটি, নিয়াজ, শিমু, বলো সবাই। ওকে, তাহলে সবাই মোটামুটি বুঝছো, তাহলে জিনিসটা এখন পড়ি, দেখো কি বলছে। কণিকের পাকস্থলীর পিএইচ এর মান হলো 1, যা স্বাস্থ্যের জন্য মোটেও উপযোগী নয়। কেন, নিচে ব্যাখ্যা করলো। ব্যাখ্যাটা কি? পিএইচ মান হলো এমন নির্দেশক যা দ্বারা জানা যায় একটা পদার্থ অম্লীয়, ক্ষারীয় না নিরপেক্ষ। পিএইচ দিয়ে আমরা কি বুঝি? পিএইচ দিয়ে আমরা বুঝি, এই ভালো কে বলছো? তাননিম, ভালো কেন? পিএইচ থাকতে হবে 2। 2 এর চেয়ে কমে গেলে সেটা খারাপ। 1 থাকা মানে খারাপ। আবার 2 এর চেয়ে বেড়ে গেলেও খারাপ। 3 থাকা সেটাও খারাপ। পাকস্থলীর ভিতরে থাকতে হবে 2। 2 থেকে কমে গেলেও খারাপ, 2 থেকে বাড়লেও খারাপ। 1 হচ্ছে 2 থেকে কমে গেছে, এটা খারাপ। কারো যদি 3 থাকে, তার 2 থেকে বেড়ে গেছে, সেটাও খারাপ। যার 2 থাকবে তারটা ঠিক আছে। ওকে, পিএইচ এর মান হলো এমন নির্দেশক যা দ্বারা জানা যায় কোন একটা পদার্থ অম্লীয়, ক্ষারীয় না নিরপেক্ষ। আমরা পিএইচ দেখে বুঝতে পারবো এই পদার্থটা কি আমার অম্লীয় পদার্থ না ক্ষারীয় পদার্থ। কারেন্ট চলে গেছে মনে হয় তোমাদের কোনো এলাকায়, একসাথে 10 জন নাই হঠাৎ করে।
তোমাদের মোবাইলে একটু এমবি টেমবি পড়তে হবে, তোমার মোবাইলে একটু এমবি টেমবি পড়তে হবে। তোমরা যেই কয় টাকার চকলেট বাদাম টাদাম খাও, নিজেরা এই কয় টাকা জমায় জমায় এমবি পড়ে ফেলবো, আপনার কাছে বলতে হবে না। খানোয়া কারেন্ট চলে গেছে না? এখন কি করা যাবে? তোমাদের সবার যেহেতু ওয়াইফাই আছে, তোমরা তো তাহলে এমবিও একটু ভরতে পারো। ওকে, দেখো যেটা বলতেছিলাম। ওকে ওকে ওকে, পিএইচ হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা বোঝা যাবে পদার্থটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে না নিরপেক্ষ হবে। আমাদের দেহের জন্য পিএইচ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে 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 ওকে, ক্লাস স্কেল করো, আর মেসেজ দিতে হবে না। এটা পড়ায় ছুটি দিয়ে দিব। আমাদের দেহের জন্য পিএইচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য পিএইচ এর মান হলো 2। এই মান 0.5 এর হেরফের হলেই বদহজম সৃষ্টি করে। যেহেতু অনেকের পাকস্থলীর পিএইচ এর মান 1, তাই তার গ্রহণকৃত খাদ্য পরিপাক সঠিকভাবে হবে না, ফলে বদহজম সৃষ্টি হবে এবং পেটে বিভিন্ন ধরনের রোগ হবে। তাই বলা যায় পিএইচ পাকস্থ স্বাস্থ্যের জন্য উপযোগী নয়, বরং অসুস্থতা ও ভোগান্তির কারণ। অনেকের যেটা আছে 4 নাম্বার কি বলছে, পিন্টুর খাবার অনেকের খাবারের মধ্যে কোনটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ? তোমরাই বুঝতেছো কোনটা স্বাস্থ্যসম্মত কোনটা স্বাস্থ্যসম্মত না। ঠিক আছে, যেহেতু অনেকেই হচ্ছে কারেন্ট চলে গেছে, ই করতে পারতেছে না, তাহলে আজকে এখানে ছুটি দিয়ে দিচ্ছি তোমাদের। যেই পর্যন্ত পড়াইছি ফুল ভালো করে পড়বা, কালকে শুক্রবার আছে পড়বা, কালকে রাতে ক্লাস নেবো, সারাদিন পড়বা। আর এই সৃজনশীল প্রশ্ন দিয়ে দিচ্ছি, এইগুলিও পড়বা। সৃজনশীল প্রশ্ন এগুলি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে বাসায় একটু ভালো করে পড়বা সবাই।